পড়ো পৃষ্ঠা নাম্বার 7 7 পৃষ্ঠার লাস্ট থেকে শুরু করো। অষ্টাদশ শতাব্দীর আগের তাপকে ভরবিহীন এক ধরনের তরল হিসেবে বিবেচনা করা হতো। আচ্ছা, তার অষ্টাদশ শতাব্দীতে তাহলে কি চিন্তা করা হতো? তাপকে ভরবিহীন তরল হিসেবে বিবেচনা করা হতো। আচ্ছা, এটা একটু লাইনটা একটু দাগ দিয়ে নাও। যেমন ওখান থেকে একটু টিস্যু দাও তো। তাহলে অষ্টাদশ শতাব্দীতে কি করা হতো? তাপকে ভরবিহীন তরল হিসেবে বিবেচনা করা হতো। ঠিক আছে, হ্যাঁ। তারপরে আচ্ছা, তারপরে পড়ো পড়ো পড়ো। ১৬৯৮ সালে কাউন্ট মাদারসোর্স দেখান তাপ এক ধরনের শক্তি এবং জ্বালানি শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়। তাহলে একজন বিজ্ঞানী, তার নাম কি? কাউন্ট রামফোর্ড। কাউন্ট রামফোর্ড, সরি উচ্চারণ ভুল করছো, রামফোর্ড। ঠিক আছে, রামফোর্ড তাহলে কি বলছে? হ্যাঁ, তাপ এক প্রকার শক্তি, যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়। হ্যাঁ, তারপরে আরো অনেক বিজ্ঞানী গবেষণার উপর ভিত্তি করে লর্ড কেলভিন 1850 সালে তাপ গতিবিজ্ঞানের থার্মোডাইনামিক্সের দুটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, তাপগতিবিদ্যার হলো ইংলিশ হচ্ছে কি? থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যা একটা সাবজেক্ট, সেটা ইংলিশ নাম হচ্ছে থার্মোডাইনামিক্স। এখন ঘটনা হচ্ছে এই থার্মোডাইনামিক্সে লর্ড কেলভিন কি করছে? দুইটা সূত্র আবিষ্কার করছে। ঠিক আছে, এই তাপগতিবিদ্যার সূত্রটা আমাদের 9-10-এ তাপগতিবিদ্যা নামে যে বিষয়গুলো সেগুলো স্কিপ করা আছে। আমাদের 9-10-এ তাপগতিবিদ্যা নিয়ে পড়া লাগবে না, শুধু তাপের প্রসারণ নিয়ে পড়া আছে। সেটা ষষ্ঠ অধ্যায়, তাও তোমাদের শর্ট সিলেবাস থেকে গায়েব করে দিছে। আমরা তাপগতিবিদ্যা নিয়ে ডিটেলসে পড়াশোনা করবো ইন্টারমিডিয়েট ওঠার পরে। ঠিক আছে, ইন্টারমিডিয়েটের দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় আর প্রথম পত্র বইয়ের লাস্ট অধ্যায় নাও। তারপরে তাহলে কিসের উপরে? বিদ্যুৎ আর চুম্বক। কি কি তাহলে? বিদ্যুৎ আর হলো কি? চুম্বক। তারপরে হ্যাঁ বলো। 1778 সালে কুলম্ব বৈদ্যুতিক চার্জের ভেতরকারের বলের জন্য সূত্র আবিষ্কার করেন। আচ্ছা, কুলম্বের সূত্র আমরা পড়বো এই বইয়ের 10ম অধ্যায়। ঠিক আছে, অধ্যায়ের নাম হলো স্থির তড়িৎ। সেখানে দেওয়া আছে কুলম্বের সূত্র। ঠিক আছে, দুইটি আধানযুক্ত কণিকার আকর্ষণ ও বিকর্ষণ বলের মান তাদের আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং আধানদ্বয় পরস্পর সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা হলো কুলম্বের সূত্র, যেটা আমরা এই বইয়েরই 10ম অধ্যায় স্থির তড়িৎ অধ্যায় করব। ঠিক আছে, তারপরে ভোল্টা, বিজ্ঞানী ভোল্টা। ঠিক আছে, বিজ্ঞানী ভোল্টা কি আবিষ্কার করছে? বৈদ্যুতিক ব্যাটারি। হ্যাঁ, করার পর বিদ্যুৎ নিয়ে নানা ধরনের গবেষণা শুরু হয়। 1820 সালে ওয়েরস্টেড দেখান বিদ্যুৎ প্রবাহ দিয়ে চৌম্বক পর বিদ্যুৎ নিয়ে না তৈরি করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে একটু খেয়াল করো। সেটা হলো কি, ওয়েরস্টেড কি আবিষ্কার করলো? বিদ্যুৎ প্রবাহ দিয়ে চৌম্বক। অর্থাৎ দেখো, সে আবিষ্কার করলো বিদ্যুৎ থেকে কি? চৌম্বক। মানে বিষয়টা এমন যে কোনো তড়িৎ প্রবাহের কোনো কিছুর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে সেখানে যে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এইটা সে প্রমাণ করলো। কে প্রমাণ করলো? হ্যাঁ, ওয়েরস্টেড। হ্যাঁ, ওর এক কথায় যেটা আমরা বলতে পারি, সেটা বিদ্যুৎ থেকে চৌম্বকে পরিণত করলো, বিদ্যুৎকে চৌম্বকে পরিণত করলো। ঠিক আছে, আচ্ছা, এটা তো সম্ভব, তো বোঝাই যাচ্ছে। এরকম অনেক সম্ভাবনার জন্যই তো আমাদের বর্তমানের পরিস্থিতি আছে। কলিং বেল কিভাবে তৈরি হয়? কলিং বেল, আচ্ছা না, কলিং বেলের যেটা বিষয় সেটা হলো, ধরে নাও যে এটা একটা আমি একটা সাইকেলের বেল দিয়ে উদাহরণ দিই।
আচ্ছা সাইকেলের বেলটা তো এরকম তাই না, তো সাইকেলের বেলে যদি আমি এরকমভাবে উপরে এরকম ঠোকা দিই তাহলে কি বাজে না? সাইকেলের বেলের মাথার উপরে ঠোকা দিলে বাজে না? আচ্ছা এখন কলিং বেলের বিষয়টা ধরো এরকমই, এই কলিং বেলের এই ভিতরের পাশে এখানে মনে করো কয়েল লাগানো থাকে। কয়েল বলে যে বিদ্যুতের ফ্যানের ভিতরে যে কয়েল থাকে অনেকটা ওরকম। সো এটাকে যখন আমি এখানে দিই, ধরে নাও যে আমি এটাকে এইভাবে ভিতর থেকে বিদ্যুৎ দিলাম, দেওয়ার পরে এখানে মনে করো একটা হাতলের মতো মানে একটা হাতুড়ের মতো ছোট একটা হাতুড়ের মতো একটা অংশ এখানে লাগানো থাকে। যখনই কলিং বেলের সুইচ দেওয়া হয় তখন এই সম্পূর্ণ অংশটা চুম্বকে পরিণত হয়, ফলে এইটা যে একসাথে বাড়ি লাগে আর টিং করে শব্দ হয়। মানে এটার সাথে আচ্ছা বারবার বাজতেই থাকে। ঘটনাটা হলো এই যে বর্তমানের যে কলিং বেলগুলো এগুলো হলো সেন্সর লাগানো কলিং বেল, ওই জন্য সুইচটা অন হয়ে যাওয়ার পরে কেউ কোনোটা সালাম দেয়, কোনোটা গান বাজে, কোনোটা এটা হয় অ্যানতেন হবে। কিন্তু আমাদের মূল যেটা সরলীকরণ যন্ত্র সেটা হলো এটা ধরো চুম্বকের এটাতে যখন সুইচ অন করা হয় তখন এটা চুম্বকে পরিণত হয়, পরে পাশে থাকা লোহাকে এইভাবে টান দেয় আর এটা ঠাস করে সাথে বাড়ি লাগে টিং করে বাড়ি ওঠে। হ্যাঁ এটা হলো আমাদের যেটা ওয়ারেসটিতে আবিষ্কার করা বিদ্যুৎ থেকে চুম্বক। হ্যাঁ অবশ্যই তুমি বিদ্যুৎ থেকে চুম্বক যেভাবে বানাইবা পদ্ধতিটা হলো তুমি এক টুকরো লোহা নিবা, এই যে লোহাগুলো ধরো ঘরে লাগানো হয় টিনের ভিতরে লাগানো হয়, ধরে না তুমি এই লোহা নিছো, ঠিক আছে, এই যে এই লোহাগুলো নিছো, লোহাগুলো নেওয়ার পর এটারই কাঁচা লোহা নিলা যেটা ওই যে ঘরে লাগানো হয়, একটা বড় দেখে একটা লোহা নিলা, নিয়ে এটার পাশে এর সাথে এইভাবে কয়েল পেঁচাইবা। কয়েল পেছান বোঝো, তামার তার ফ্যানের ভিতরে যে তামা আছে না, ওই তামার যে তারটা ওইটা কোনো মোটর টটর থেকে খুলে নিতে পারো, নষ্ট মোটর থেকে, বা হ্যাঁ ওইগুলো 5 টাকা দামের যে মোটরগুলো পাওয়া যায় বা নষ্ট মোটর খেলনা মোটর আছে, হ্যাঁ সেই সব মোটর থেকে খুলে নিতে পারো, অথবা বাসায় কোনো টিয়া থাকলে পারে হতে পারে। যাই হোক ওগুলা দিয়ে এভাবে পেঁচায় নিবা। এই ধরো বিষয়টা এটা হচ্ছে লোহার দণ্ড, তাহলে এটাকে এইভাবে মনে করে পেঁচায় নিবা। হ্যাঁ পুরো পেঁচায় নেওয়ার পর এই পাশে একটা মাথা থাকবে আর এই পাশে একটা মাথা থাকবে, এই দুই মাথা নিয়ে তুমি মোবাইলে ব্যাটারির সাথে লাগাই দিবা। প্রথমতই বিদ্যুৎ দিয়ে এক্সপেরিমেন্ট করার দরকার নাই, কারণ যেহেতু তোমরা পারো না। কথা কি বুঝছো? বিদ্যুৎ দিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো প্রশ্ন আসে না। মোবাইলে ব্যাটারির সাথে দুই মাথা লাগিয়ে দিবা, দেখবা এটা চুম্বকে পরিণত হয়েছে। এর কাছে হ্যাঁ এখন এটা ডিপেন্ড করবে তুমি এখানে মানে এটা বাড়াতে চাচ্ছ, তোমার প্রশ্ন হচ্ছে এটা বাড়াতে চাচ্ছ, তাই তো? আচ্ছা তুমি প্রথমত আগে বানাও, তুমি কিভাবে বানাইলা যে এটাকে এইভাবে সিস্টেম করার পরে এটার পাশে যদি এইভাবে একটা লোহা রাখো দেখবে এইভাবে আকর্ষণ করতেছে। এখন তুমি যদি বলো স্যার আমি এই চুম্বকের শক্তিশালী মানে শক্তিটা বাড়াবো, তখন কি করবা, এটার সাথে তোমাকে তামার কয়েল আরো বেশি পেঁচাতে হবে। হ্যাঁ লোহাই থাকবো না, এটা যতক্ষণ বিদ্যুৎ প্রবাহিত হবো এতক্ষণ চুম্বকে পরিণত হবো। অরিজিনাল চুম্বক তো চুম্বকই, ওইটা আলাদাই একটা পদার্থ ধরো, কিন্তু আমরা যেটা বিদ্যুৎ দিয়ে চুম্বক বানাবো সেটা সাময়িকের জন্য চুম্বক হবে। আবার কি হবে? হ্যাঁ আচ্ছা এখন দেখো বিষয় সেটা হলো কি, আমরা ইচ্ছা করলে প্রশ্ন স্যার এটা বানায় লাভ কি হয়েছে, মানে কোথায় ব্যবহার হয়েছে, ঠিক আছে, ব্যবহার হওয়ার জায়গা দেখো অনেক আছে। সেটা হলো সাধারণত যেসব জাহাজ থেকে লোহার মাল নামানো হয়, অনেক লোহা নামানো হয়, সেক্ষেত্রে ক্রেন ব্যবহার করা হয়। এই ক্রেনটা চুম্বকের, কারণ লোহা তো ভারী জিনিস, তো চুম্বক দিয়ে ব্যবহার করা হয়। একটা সুইচকে অন করে ওইটাকে চুম্বকে বানানো হয়, সেটাকে নিয়ে লোহার ওখানে রাখা হয়, এভাবে তুলে নিয়ে এসে ওই ছেড়ে দেওয়া হয়। ক্রেন না সব ক্রেন না, মানে কিছু ক্ষেত্রে যখন যেটা দরকার হবে, ঠিক আছে। এখন কিছু মুভির উদাহরণ দেওয়া যেতে পারে, দেখবে এই মুভিগুলোতে সাধারণত এরকম বিষয় হয়। সেটা হচ্ছে দেখো যে ক্রিস 3 একটা মুভিতে দেখবা যে লাস্টের দিকে যায় যখন ওই যে আয়রন ম্যানের সাথে মারামারি করে, সেরকম একটা পর্যায়ে যায় দেখবো ওকে স্টিলম্যান যায় এটাই হোক ওইটার সাথে মনে করো যে যখন মারামারি করার সময় দেখবো কি লাস্টের দিকে ওকে একদম মানে মারতে নিচে, সেই রকম অবস্থায় ও দেখবা লাথি দিয়ে একটা সুইচ অন করে দেয়, আর সাথে সাথে স্টিলম্যানটা যায় একটা ওয়ালের সাথে ঠাস করে লাগার পরে ওই জায়গার থেকে দেখবে এরকম টাইনে খুলে তারপরে চ্যাঙ্গা দেখে ফেলে দেয়। এই যে মনে করো যে ওই যে লাথি দিয়ে যে সুইচটা অন করে দিল, এইটা অন করার মানে হলো যে ওই ঘরের ভিতরে থাকা ওই ওয়ালের সাথে যে প্লেটটা লাগানো, সেই প্লেটটা হলো চুম্বক, মানে বিদ্যুৎ প্রবাহিত করা চুম্বক। যেই সুইচ অন করে দিছে যেহেতু ও লোহার, ওই লোহা সুদ্ধা মনে করে ওই জায়গায় লেগে গেছে। এখন বিষয়টা কি ক্লিয়ার? এটা ছিল সেখানকার মেকানিজম, বাট আমরা তো খালি দেখছি সুইচ অন করে দিলে উড়ে চলে গেল, এটা আরো অস্বাভাবিক কিছু না।
হ্যাঁ, জাদুর খেলা না, জাস্ট এটা একটা সাইন্টিফিক্যালি একটা বিষয় এখানে নিয়ে আসছে। তোমার হাতে, তুমি তো আর চুম্বক না, তুমি তো আর আয়রন ম্যান না, তাই না, মানে স্টিল ম্যান না, তাহলে তো ওই সুদ্ধে দুইজনই উঠে গেল, তাই না? বুঝছো না? এখানেও তো অবশ্যই তুমি সরাসরি বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করলে তো না না, তোমার হাতে তো আর চুম্বক আকর্ষণ করে না, তাই না? তো কিছু হবে না। মানে ব্যাটারি লাইন দিয়ে আসে ওটি তো মনে করেন চুম্বক উৎপন্ন হয়ে গেছে, ওটা আমি হাতে নেড়ে দেখেছি কি অবস্থা। না কিচ্ছু হবে না। না, কারণ তোমার বডি তো আর চুম্বক ইয়া করে না। কোনো আকর্ষণ তুমি কি চুম্বক, কিছুই করতে তুমি একটা লোহাতে টেস্ট করবে যেখানে চুম্বক হয়েছে কিনা, ঠিক আছে? ব্যাটারিতে কারেন্ট করতে হয় ছোটখাটো হলে কিছু নেই। আমার কথা কি আমি বুঝছো? তাহলে এটা কেডা আবিষ্কার করছে? ওরেস্টেড। ওরেস্টেড। তারপরে দেখো, আচ্ছা দেখো, ফ্যারাডে এবং হেনরির কথা আসছে। ফ্যারাডে এবং হেনরি তার বিপরীত, অর্থাৎ ওনারা আবিষ্কার করে চুম্বক থেকে বিদ্যুৎ। চুম্বক থেকে বিদ্যুৎ। স্যার, চুম্বক থেকে বিদ্যুৎ আবিষ্কার করা কি সহজ? হ্যাঁ অবশ্যই সহজ, নাহলে আমরা ডায়নামো কেমনে পাই? চুম্বক থেকে যদি বিদ্যুৎ নাই আবিষ্কার হয়, ডায়নামো জেনারেটর কোন জায়গা থেকে পাওয়া? তাহলে জেনারেটর হয় না? জেনারেটর কি কাজ করে? চুম্বক থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। ডায়নামোর ক্ষেত্রে চুম্বক থেকে তো বিদ্যুৎ উৎপন্ন হয়। তুমি এই যে ফ্যানটা মনে করো, ধরো এই ফ্যানটা যে এদিকে ঘুরতেছে, হ্যাঁ আচ্ছা, এই ফ্যানটা তুমি নিলা মনে করো, এক কাজ করলে, এই ফ্যানটা তুমি বিদ্যুৎ দিচ্ছ, ফ্যান ঘুরতেছে, তুমি এখন ওই ফ্যানের যে পিছনে, এই পিছনে এখানে একটা এটা তার কাটে দিয়ে এখানে একটা লাইট লাগাই দিবে, দিয়ে এটাকে ঘুরাইবে, দেখো লাইট জ্বলতেছে লাইট জ্বলছে ওইরকম না, এটা কেটে দিলে তার কাটে দিয়ে এখানে একটা লাইট লাগাই দিলে ছোট, দিয়ে এটা ঘুরাইবা, দেখো এটা জ্বলতেছে। এটা তো জানো। তাহলে তাহলে এটার ভিতরে কি চুম্বক আছে না? তো এই চুম্বকটার থেকে কি উৎপন্ন হলো? বিদ্যুৎ। ঠিক আছে, মানে তুমি হাত দিয়ে ঘুরাইলে উৎপন্ন হয় না, জোরে ঘুরান লাগে। তবে একটা ইয়া করলে ভালো হয়, এর সাথে যে মুখা টোকা লাগায়, সাইকেলের সাথে লাগালে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা মোটরের সাথে একটা বোতলের মুখা কাটে লাগায়া ওটাকে সাইকেলের সাথে ধরবে, ধরে সাইকেল চালাম তোমরা লাইট জ্বলবে। হ্যাঁ আমরা লাইট ধরবে, সমস্যা নেই, সুবিধা হবে। হ্যাঁ, কত বানাচ্ছি এরকম। হ্যাঁ, আমি অনেক কয়বার বানাচ্ছি, ঠিক আছে। সাইকেলই নেই বানাবো। আরে দেখবো কোনো বিষয় না, ভালোই আলোর, তুমি তোমার যদি বানানের যদি মনে করো, তোমার যদি ইয়া থাকে, তুমি যদি পারো বানাতে, তা ঠিক আছে। হ্যাঁ, ব্যাটারি সেটআপ করে না, যতক্ষণ ইয়া করবে ব্যাটারি চার্জ উঠবো, চার্জ উঠবো, তারপরে এটা তোমার ব্যাপার। তুমি মূল মেকানিজমটা বিজ্ঞানে দিয়ে দিচ্ছে, তোমরা এখন আবিষ্কার করো। তো সাইকেল এঙ্গেজ নিয়ে তাহলে দেখো, এই এটা যেন প্যাঁচ না লাগে, দেখো এটা যেন প্যাঁচ না লাগে, ঠিক আছে। যে বিদ্যুৎ কি, বিদ্যুৎ থেকে চুম্বক, আর চুম্বক থেকে, তাহলে বিদ্যুৎ থেকে চুম্বক কেটা আবিষ্কার করছে? ওয়েরস্টেড। আর চুম্বক থেকে বিদ্যুৎ হেনরি, আর হলো ফ্যারাডে। তারপরে হেনরি বা ফ্যারাডে। হুম তার দেখা তৈরি করা যায়। 1883 সালে ম্যাক্সওয়েল ধরো তার বিখ্যাত ম্যাক্সওয়েল সমীকরণ দিয়ে পরিবর্তনশীল বিদ্যুৎ ও চৌম্বকের ক্ষেত্রে একই সূত্রে মাঝে নিয়ে এসে দেখান যে আলো আসলে একটি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। বিদ্যুৎ ও চৌম্বক আলাদা কি? মানে ওই যে নয়, উনি পরবর্তীতে বিদ্যুৎ আর চৌম্বকের মধ্যে সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে। প্রথমত বিজ্ঞানীরা মনে করছিল বিদ্যুৎ আর চৌম্বক হয়তো আলাদা, পরবর্তীতে ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে বোঝা যায় আসলে না, বিদ্যুৎ আর চৌম্বক বিষয়টা একই জিনিস, মানে একই শক্তিরই দুইটা ভিন্ন রূপ, ঠিক আছে। তারপরে বিদ্যুৎ ও চৌম্বক আলাদা কিছু নয়, আসলে এটি দুটি একই শক্তি, দুটি ভিন্ন সেম বা ডিফারেন্ট। একটি আবিষ্কার ছিল, কারণ 1801 সালে ইয়ং পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করে দেখেছিলেন। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে ঊনবিংশ মানে ছিল না 20 শতাব্দী, না 20 শতাব্দী, হ্যাঁ না না না, ও মুরা যে জিরো থেকে 1 সাল পর্যন্ত কি ধরবে, সরি 0 থেকে 100 বছর কি ধরবে তুমি? 0%
থেকে 100 সাল পর্যন্ত না, 0 শতাব্দী। একের একটা নাম দেব। হ্যাঁ ওই যে দিছে ঊনবিংশ দিছে ওরা। 0 বিংশ শতাব্দী। 1800 শতক হলো ঊনবিংশ, আর বর্তমানে চলতেছে হচ্ছে একবিংশ শতাব্দী। একবিংশ শতাব্দী। একবিংশ মানে একবিংশ 20 সাল। মানে ছিল একতালি বিংশ আর লাগছে। বিংশ 20 শতাব্দী। এটা হলো 1900 শতক, মানে 100 বছর পরে পরে ওটা 100 বছর আগায়। 19 হলে 20 না 1800। 1900 সাল 1900 থেকে 2000 এর মধ্যে ওটা কি বুঝতেছো না তোমরা, তাই কও তো। কিছুই বুঝতেছি না। আচ্ছা আমার কথাটা ক্লিয়ার হও, বর্তমান কি অবস্থা? বর্তমান 2024 2000 সাল না, 2000 সাল না, 2000 সাল, তাই তো। এটা হলো একবিংশ শতাব্দী। এটা হবে চলো এটা তো হ্যাঁ 100 বছর পর এখন 100 বছর পর যা কি আসবে, 21 আসবো না, 20-এর পরে 21 আসবো না, তখন হবে হচ্ছে না সুপার যেটা রিলিজ হয় নাই। আচ্ছা তার তার তুমি যে ঊনবিংশ শতাংশ দ্বারা কোন শতাব্দী বোঝায় কত? 19 শতাব্দী। 19 শতাব্দী না, 1800। 1800 হ্যাঁ, আর 1800 সাল, মানে হচ্ছে 1900 হ্যাঁ, আর এখন রিলিজ সাল একবিংশ, একবিংশ। হ্যাঁ। দুইও বিংশ। দুইবিংশ। সারিয়া 22 সাল না। 2122 হ্যাঁ হ্যাঁ, এই সময় কম করালে 100 বছর কম নাও, তারপরে হ্যাঁ, একটা হইছে আর একটা 3 ভাগে একবার হইছে। দেখে লাগে প্রচলিত পদার্থবিজ্ঞান দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যাচ্ছে না। হ্যাঁ এই জায়গাতে চলে এলো আধুনিক পদার্থ বিজ্ঞান, বুঝছো? দেখছে গেছে স্বাধীন তোলো তো, 1997 সালে থমসন সেই পরমাণুর ভিতরে ইলেকট্রন, কলম গেছে কলম। 1911 সালে রাদারফোর্ড। আচ্ছা শোনো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আরে কি করবে? ঘটনা হলো যে বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করলো যে অনেক কিছুই আমরা আবিষ্কার করছি ঊনবিংশ শতাব্দীর দিকে এসে, তখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে অনেক কিছু আবিষ্কার হয়ে গেছে, কিন্তু যখন কিছু জটিল বিষয় ব্যাখ্যা করতে গেল তখন দেখলো যে না এগুলো আর মেলে না। তখন চিন্তা করলো যে তাহলে নিশ্চিত কোনো ঘাবলা টাবলা আছে। তখন আমাদের সামনে চলে আসলো যে আধুনিক পদার্থ বিজ্ঞান। ঠিক আছে, এই আধুনিক পদার্থ বিজ্ঞানের বিষয়টা আমরা এখন ধীরে ধীরে পড়তেছি। আচ্ছা কি কথা থেকে বললা? 1803 সাল থেকে বলো না, 1803 সাল থেকে বলো। 1803 সালে ডাল্টন পারমাণবিক তত্ত্ব দিয়ে হ্যাঁ এই যে সেই ডাল্টনের ঘটনা দেখো, ডেমোক্রিটাস বলছিল সেই কোন সালে, সেইখান থেকে যে 1800 সালের দিকে এসে 1803 সালে এসে উনি পারমাণবিক তত্ত্ব দিল যে প্রত্যেক পদার্থ কি নির্দিষ্ট কণা দ্বারা গঠিত, বুঝছো? তারপরে 1897 সালে থমসন সেই পরমাণুর ভিতরে ইলেকট্রন আবিষ্কার করে। 1911 সালে রাদারফোর্ড দেখেছিলেন পরমাণুর কেন্দ্রে পূর্ব নিউক্লিয়াসের পজিটিভ চার্জ থাকে। কিন্তু দেখা গেল নিউক্লিয়াসকে ঘিরে ঘুরন্ত ইলেকট্রনের মডেলকে কোনোভাবে ব্যাখ্যা করা যায় না, কারণ বিদ্যুৎ চৌম্বকীয় সূত্র অনুযায়ী এই অবস্থা ইলেকট্রন তার শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের ভেতরে পড়ে যাবে। কিন্তু আচ্ছা এই যে নিউক্লিয়াসের ভিতরে পড়ে যাবে, ম্যাক্সওয়েলের তথ্য, এই বিষয়গুলো আমরা কেমিস্ট্রিতে একটু আলোচনা করব, কারণ এটা নিয়ে ডিটেলস আলোচনা আমাদের কেমিস্ট্রিতে আছে, কাজে আমি ফিজিক্স এখানে সময় নষ্ট করব না, তুমি পড়তে থাকো। এখানে কতটুকু বললা? কখনো তা ঘটে না। হ্যাঁ আর কখনো তা ঘটে না, এগুলো আমরা পড়বো। যে পড়ো যে 1900 সাল থেকে পড়ো, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। এই তত্ত্ব ব্যবহার করে পরবর্তী পরমাণু স্থিতিশীলতা ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল। স্থিতিশীলতা পরমাণু কিভাবে স্থির, মানে কিভাবে মানে এক জায়গাতে আছে, বা মানে কিভাবে ও স্টেবল অবস্থায় আছে, ঠিকঠাক অবস্থায় আছে, কেন ভাঙে যেতেছে না বা কেন সরে যেতেছে না, কেন ইলেকট্রনগুলা মনে করো যে কক্ষপথ থেকে বিচ্যুত হচ্ছে না, কেন পরমাণুর ভিতরে থাকা প্রোটন আর নিউট্রনগুলা একটার থেকে আর একটা মনে করো বিচ্ছুরিত হচ্ছে না, এই বিষয়গুলো মনে করো যে মানে মূলত তোমার একটা উদাহরণ দিই। আচ্ছা প্লাস আর প্লাস পরস্পরকে বিকর্ষণ করে, বুঝছো? প্লাস আর প্লাস পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আচ্ছা তার মানে দেখো তো, একটা পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন। এখন একটা ধরো সোডিয়াম পরমাণু, আর পেটের ভিতরে মানে নিউক্লিয়াসে প্রোটন থাকে হলে 11টা। তার মানে আমি বলতে পারি যে এখানে 11টা প্লাস এক জায়গাতে আছে,
প্লাস আর প্লাস যদি পরস্পরকে বিকর্ষণই করে 11টা প্লাস কিভাবে এক জায়গাতে আছে? পাঁচটা পাঁচটা বিকর্ষণ। পাঁচটা এই ওদের মধ্যে নির্দিষ্ট একটু কক্ষপথ আছে। না, তুমি একটা বিষয় বুঝো, প্লাস আর প্লাস পরস্পর কি করে? বিকর্ষণ করে। বিকর্ষণ করে না, বিকর্ষণ করে যে দুম সরে যাওয়ার কথা, প্লাস তাই না? বিশেষ করে তুমি চুম্বকের ক্ষেত্রে চিন্তা করো, দুইটা বিপরীত মেরু এই যে এই সমমেরু কাছাকাছি আসছে, এইভাবে মনে করো সরে যাচ্ছে, হ্যাঁ যায় না? তো এরাও যদি পরস্পরকে বিকর্ষণ করে তাহলে ওদের সরে যাচ্ছে। তো এখন ঘটনা হলো যে তাহলে একটা বিষয় দেখো এখানে, তাহলে এখানে 11টা প্লাস একত্রিত আছে, অথচ কিছুই হতেছে না। তুমি ইউরেনিয়ামের দেখো 92টা প্লাস এক জায়গায়। সব আল্লাহ নীলায়। হ্যাঁ, সব আল্লাহ নীলা খেলা, একটাই সব আল্লাহ নীলা খেলা। যেটাই হোক, এই যে পরমাণু, তাহলে এখানে অবশ্যই নিশ্চিত তোমাকে একটা ব্যাখ্যা দিতে হবে যে এই কারণে স্টেবল অবস্থায় আছে। কারণ এরকম তো না যে স্টেবল নাই, তা তো না, স্টেবল তো আছে, তার নিশ্চিত কোনো না কোনো ব্যাখ্যা এখানে আছে যার কারণে আছে, তাই তো? সেই ব্যাখ্যাটাই আমরা কোয়ান্টাম মেকানিক্স থেকে সুন্দরভাবে পাই। সেই কথাগুলো এখানে বলছে যে পরমাণু যে স্টেবল অবস্থায় আছে সেটার ব্যাখ্যা কোয়ান্টাম মেকানিক্স থেকে ভালোভাবেই পাওয়া যায়। তারপরে কিসের জন্য তারপরে বিকিরণ সংক্রান্ত যেটাই হোক আমরা পড়তেছি, আছে ভিতরে আছে, ঠিক আছে? আপাতত ইতিহাসটা শেষ করি। কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলেন প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু। পদার্থবিজ্ঞানের জগতে যে আবেদন রেখেছিলেন তার স্বীকৃতি স্বরূপ এক শ্রেণীর মৌলিক কণাকে বোসন নাম দেওয়া হয়। বোজন, বিএনসি, বোজন আইনস্টাইন কন্ডেন্সার, সামনে আছে বড়। 1900 থেকে 1930 সালের এই সময়টিতে অনেক বড় বড় বিজ্ঞানী মিলে কোয়ান্টাম তত্ত্বটিকে প্রতিষ্ঠিত করে। বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের বাহক হিসেবে ইথার নামে একটি বিষয় কল্পনা করে নেওয়া হয়েছিল এবং আচ্ছা, ইথার বিষয়টা সম্পর্কে একটা আইডিয়া দিই। এর আগে তো বলছিলাম একদিন, সেই যে ইথার নামে একটা বাহক, মনে করো মাইকেলসন মর্লি পরীক্ষায় প্রমাণিত হলো যে ইথার নামে কোনো কিছু নাই, তাই তো? কিন্তু তার আগে যখন আমরা ইথারের বিষয়টা পড়লাম, যে তার আগে তো আমরা মানে নিচ্ছি যে ইথার ছিল। মাইকেলসন মর্লি পরীক্ষা করার আগে পর্যন্ত আমরা কি জানতাম যে ইথার ছিল, কিন্তু পরবর্তী যখন ইথার প্রমাণ হলো না, কিন্তু তখন পর্যন্ত আমরা একটা বিষয় তো মানেই রাখছিলাম যে ইথার আছে, তাই না? এই ইথারটা মনে করো যে সেই সময় আমাদের কাছে একটা ধাঁধার বস্তু ছিল যে আসলে কি ইথার আছে কি না। পরবর্তীতে মাইকেলসন মর্লি যখন দেখলো যে না, ইথার নামে কোনো বস্তু নাই, তখন সেক্ষেত্রে আমরা ম্যাক্সওয়েলের আবিষ্কৃত তোমার ওই কোয়ান্টাম তত্ত্ব অনুপাত, তোমার আলোর চুম্বক তত্ত্ব অনুপাতে বুঝলাম যে হ্যাঁ, আলো আর বিদ্যুতে তো আলো হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। সো ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে, এটা ওই ইথারের জন্য না, এটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের জন্য সূর্য থেকে পৃথিবীতে আসে। বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ক্লিয়ার? এটা নিয়ে আমাদের অষ্টম অধ্যায়ে আলোচনা আছে, আমরা সেখানে পড়বো, ঠিক আছে? এখন আমাদের যে আলোচনাগুলো সামনে আছে বেশিরভাগগুলো এই বইতে আছে, সেখানে যে ডিটেলসে পড়বো, ঠিক আছে? এখন শুধু খালি আমরা এমনি শেষ করে যাব। তারপরে এবং 1887 সালে মাইকেলসন ও মর্লি তার অস্তিত্ব আবিষ্কার করার চেষ্টা করে দেখে যে প্রকৃতপক্ষে ইথার বলে কিছুই নেই এবং আলোর বেগ স্থিতি কিংবা গতিশীল মাধ্যমের সমান। 1905 সালে তাহলে আলোর বেগটা কি স্থিতি এবং গতিশীল সব মাধ্যমেই সমান, অর্থাৎ আলোর বেগ ধ্রুব। তুমি যদি নিজের গতি যদি বাড়াও, ঠিক আছে, তোমার গতি যদি তুমি তোমার গতিটা যদি বাড়াও, তাহলে আলো নিজের গতিকে কমাই দিব, দিয়া সমবেগে যাব, ধ্রুব বেগে যাব, ঠিক আছে? আর তোমার অর্থাৎ তোমার কাছে তোমার টাইমটা কমে যাব, যেহেতু আলোর ডিপেন্ড করে স্পেস টাইমের উপরে। ওই স্পেসের তুমি যদি স্পেসটা মানে স্পেসে যদি তুমি স্পিডে যাও, তাহলে সেই ক্ষেত্রে স্পেসের গতির কারণে তোমার টাইমটা কমে যাবে। তাছাড়া তো আলোর গতি ধ্রুব থাকবে না, বুঝো নাই? শর্টকাটটা তাছাড়া আলো অনুসরণ করবে না। মানে তুমি যে রাস্তা হয়তো তুমি বেশি গতিতে যাওয়ার কারণে, ধরো দুই ফ্রেন্ড একসাথে রওনা দিছো, তুমি বেশি গতিতে যাচ্ছ, আর একজন হয়তো আস্তে গতিতে যাচ্ছে, অর্থাৎ ওই ধরো পৃথিবীতেই আছে, তুমি বেশি আলো 90% গতিতে যাওয়ার কারণে তোমার বয়স কমে যাবো। 5 বছর, ধরো 5 বছর পরে যদি তোমাদের দুই ফ্রেন্ডের আবার দেখা হয়, ওই 5 বছর পরে ধরো ওর বয়স হচ্ছে 24, তাহলে কত হচ্ছে?
5 যোগ করলে কত হচ্ছে 29, তোমার হবো হয়তো 2 বছর। খালি হ্যাঁ মানে তোমার বয়স 2 বছর হবো না, তোমার বয়স হবো কত তাহলে 26, মানে তুমি 26 বছর বয়সে তোমার যা পরিবর্তন সেটা হবো, আর 29 বছর বয়সে ওর যা বডি পরিবর্তন সবারই 29। হ্যাঁ, আর তোমার হচ্ছে 22, মানে তুমি 2 বছর বয়সে তোমার বডি টেক্সচার যতটুকু পরিবর্তন হওয়ার কথা ততটুকুই হবো। সবার থেকে আমি এত বছর পিছিয়ে যাম। হ্যাঁ, তুমি ছোট হয়ে থাকবে, ঠিক আছে এরকম। মানে মানে হ্যাঁ, বিষয়টা ওরকম। তাহলে সরাসরি বিয়া না না, ওটা তো এরকম না, ওটাকে হিসাব করা হয় এইভাবে। তুমি যদি আলোর 90% গতিতে যাও, 10 বছর থেকে আসলে বা 20 বছর থেকে আসলে, ধরো 20 বছর থেকে আসলে তোমার ট্রেনের বয়স হবে 2044 সাল, 44 সাল, আর তোমার হবে ধরো 2030 32 এরকম হিসাব করে দেখা লাগবে। আমরা আগে এরকম জান পয়সা এতটা ঠিক আছে। হ্যাঁ, তোমার কাছে বিষয়টা এরকম হচ্ছে, তোমার গতিটা তোমার কাছে ঠিক আছে, তোমার বডি টেক্সচার ওই রকমই আছে, তোমার পরিবর্তন হয় নাই, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। আর তুমি যদি অতিরিক্ত গতিতে যাও, যদিও আলোর থেকে বেশি গতিতে যাওয়া সম্ভব না, কিন্তু তুমি যদি আলোর থেকে যদি বেশি গতিতে যাও, তাহলে প্রশ্ন হচ্ছে তুমি রিভার্স আসবে, বুঝছো? বয়স তোমার কমতে থাকবো, আর যদি কম গতিতে যায় তাহলে বুড়া হয়ে যাবে। তখন তো স্বাভাবিকভাবেই টাইম চলে যাচ্ছে, যেভাবে এইভাবেই যাবো। স্বাভাবিকভাবে যাও, যত গতিতে যাবি, মানে তুমি যত গতিতে যাবে তত তোমার টাইম কমতে হবে, টাইম কমতে কমতে যখন তুমি আলোর নাইটে, কোনো জায়গায় যাও না। হ্যাঁ তুমি স্পেসে গে, তুমি যেখানে ইচ্ছা ঘোরো, বাট আলোর গতি 90% ঘোরা লাগবে, প্রায় 1 সেকেন্ডে পৃথিবী 3 ভাগ দেওয়া লাগবে, পারবে? 1 সেকেন্ডে পৃথিবী কয়বার খেলে গো? 3 ভাগ দেওয়া লাগবে প্রায়। 3 ভাগ পৃথিবী দেড় বাংলাদেশে 1 ভাগ দেড় হবে না। বাংলাদেশে এই বর্তমান আওয়াজ কিরকম প্রশ্ন হইলো? এটা সম্ভব না স্যার। 1 সেকেন্ডে 3 বার ঘোরা লাগবে পৃথিবী। আচ্ছা, আপনি এর থেকে নিজে 1 সেকেন্ডে 3 বার হবে না। এই মাত্র থেকে এই মাত্র। তুমি না পারলে সেটা তোমার ব্যর্থতা, বিজ্ঞান তো আর সে জায়গায় কিছু বলতে পারবো না, তাই না? বিজ্ঞানে তো পাবো না এর থেকে 3 বার। অবশ্যই। না তারপরে এটা যাই করে যাবো, তার বয়স আরো লস হবে। 1905 সালে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এটাই ছিল সেই থিওরি অফ রিলেটিভিটি, যেটা আমি এতক্ষণ বললাম। থিওরি অফ রিলেটিভিটি থেকে এই সূত্র বিষয়টি ব্যাখ্যা পাওয়া যায়। থিওরি অফ রিলেটিভিটি থেকে সর্বপ্রথম রিলেটিভিটি, চমকপ্রদ সূত্র E সমান mc স্কয়ার। হ্যাঁ, যেটা কিছুক্ষণ আমি প্রমাণ করছিল, যে এই থিওরি অফ রিলেটিভিটি থেকে প্রমাণ করা যায় যে E ইকুয়াল টু কি mc স্কয়ার, অর্থাৎ ভরকে শক্তিতে রূপান্তর করা। ভরকে শক্তি রূপান্তর করা মানে বোঝো? আচ্ছা, এই যে লাইট যে জ্বলতেছে আমাদের এখানে, এটা কি হচ্ছে? বিদ্যুৎটা আলোক শক্তি রূপান্তরিত হচ্ছে, তাই না? আমাদের ফ্যান ঘুরতেছে কেন? বিদ্যুৎটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। হিটার অর্থাৎ ইস্ত্রি করি আমরা, সেই ক্ষেত্রে তাপ উৎপন্ন হয়, তার মানে বিদ্যুৎ শক্তি তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে, না একটা শক্তি আর এক শক্তি রূপান্তরিত হচ্ছে। আইনস্টাইনের সূত্র অনুপাতে বলা যায় যে ভরকে শক্তিতে রূপান্তর করা। উদাহরণস্বরূপ এটা কি? কলমের একটা ভর আছে না, এই ভরটা শক্তিতে রূপান্তর হবে, সেটাই এই ইকুয়াল টু mc স্কয়ার। রূপান্তরিত করার সূত্র, এই সূত্রটাই হলো, লাইট ভার্সন বের করতে শোনো, এই সূত্রটি হচ্ছে ভরকে শক্তিতে রূপান্তর করার সূত্র। এ হিউজ পরিমাণে এনার্জি পাওয়া যায়, যেরকম আমরা যে আচ্ছা যে হিরোশিমা নাগাসাকিতে যে আমরা বোমের কথা শুনছি না, হিরোশিমা নাগাসাকি যে পারমাণবিক বোম মারার কথা যে শুনছি, তাই না? এখানে মাত্র 1 টাকার একটা কয়েনের সমান ভর শক্তিতে রূপান্তর হয়েছিল, তাই এই অবস্থা ছিল। তাহলে এটা যদি করেন তাহলে তো এটি নাই হবে গাঙ্গা। ঠিক আছে, এটা না কি স্যার আদৌ আমি করে পাবো? তুমি পারবে না, বাট তোমার তো ওই পরিমাণ জ্ঞান নাই, তাই না? কিন্তু আবিষ্কার করা তো অবশ্যই সম্ভব, কারণ করে তো রাখছে, এর আগে তো এক্সপেরিমেন্ট হয়েছে, তাই না? এখন তো হাজার আসছে, পারমাণবিক চুল্লিতে তোমার ইউরেনিয়াম থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, তাই না? তারপরে এটা আপনি কি করবো? মান বসেতে অ্যানসার করলি চাই, হ্যাঁ মান বসেতে অ্যানসার করলি চাই। না তারপরে বড় যেখানে দেখানো হয় বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। বস্তু ভরকে তার mc স্কয়ার এর একটু ভাঙায় দেখা যায়। আচ্ছা, mc স্কয়ার, ই হলো এনার্জি, এটা হলো মাস ভর, এটা হলো শক্তি, এটা হলো ভর, আর এটা হলো কি আলোর বেগ,
গতিবেগ লেখা আছে। আলোর বেগ, ঠিক আছে। আলোর কি বেগ, না স্কোয়ার তো বাদ দিলাম, স্কোয়ার তো আর না, স্কোয়ার তো ওর সাথে সাথে ক্যালকুলেশন করবে, অক্ষরটা আগে চিন্তা করো। আচ্ছা স্যার, তাহলে এখানে speed শক্তি, ভর, আলোর বেগ। স্যার এখানে স্পিড লেখছে, এটা লেখছে খালি গতিবেগ, আলোর লেখা নেই। স্পিড ওটা যাই লেখছে তাই ভুল লেখছে। না, তারপরে আজ আবার ফাইজন করবো আগের খেলা না, তারপরে তারপর রিলেটিভিটি ব্যবহার করে দাঁড়া 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 যাই, আমার বড় ভাই ইসলাম জি দেখো এটা অক দাও, এটা অক দাও, এটা অক দাও, না না কিছু না, এটা না, এটা না, থাকো থাক থাক, চল বেশি কষ্ট করে যাচ্ছে হেঁটে উঠে, এটা খাও, বসো, এটাই বসো, বসো, বসলেই লাগবো না, না তারপরে কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটির সাথে রিলেটিভিটি, রিলেটিভিটি রিলেটিভিটি ব্যবহার করে ডিরাক ডিরাক। 1931 সালে ডিরাক কিন্তু বিজ্ঞানীর নাম, অ্যান্টি পার্টিকেল অ্যান্টি পার্টিকেল বোঝো না, প্রতিকণা, মানে কোনো কণার প্রতিকণা, ঠিক আছে, হ্যাঁ, মানে তাহলে কি লিখে মানে কেমন নে বুঝাই তোমাকে দ্বারা হচ্ছে, প্রতিকণা বলতে কি বিপরীত কোনো একটা বিষয়, অ্যান্টি পার্টিকেল প্রতিকণা এটা লিখবো। কণার প্রতিকণা, লেখো অ্যান্টি পার্টিকেল মানে কণার প্রতিকণা, ঠিক আছে। এই পৃথিবীতে থাকা সবচাইতে দামি বস্তুর নাম হলো অ্যান্টি পার্টিকেল, অ্যান্টি পার্টিকেল এই প্রতিকণা, না তারপরে দেখে আগে যেটির পরের বছর আবিষ্কৃত হয়ে যায় 1895 সালে প্রতিকণা, 1895 সালে রনজেন্ট এক্সরে আবিষ্কার করে। আচ্ছা, এটা এই লাইনটাকে বুঝি, রনজেন্টই একমাত্র ব্যক্তি যাই পদার্থবিজ্ঞানের সর্বপ্রথম নোবেল প্রাইজ পায়, এক্সরে আবিষ্কার করে, কারণ এক্সরে আবিষ্কার ছিল সেই সময়কার সবচেয়ে দুর্ধর্ষ এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার, ঠিক আছে। কিন্তু রনজেন্ট নিজেও জানতো না যে সেই এক্সরে আবিষ্কার করবো, মানে কেমন জানো, ওই সেই সময় ক্যাথোড টিউব নিয়ে চিন্তা ভাবনা করছিল। ক্যাথোড টিউব বলতে এরকম মনে করো একটা টিউব নিছিল, টিউব নিয়ে এখানে মনে করো যে বিভিন্ন বৈদ্যুতিক উচ্চ ভোল্টেজ ইউজ করতো, ঠিক আছে, ইউজ করে ও চিন্তা ভাবনা করছিল যে আমি দেখতে চাই যে হাই ভোল্টেজে, বিদ্যুতের যে হাই ভোল্টেজ, এই হাই ভোল্টেজে এখান থেকে যে ইলেকট্রন নির্গত হবে বা প্রোটন নির্গত, এই ইলেকট্রন প্রোটন ফোটন এগুলা কি আচরণ করে, যার শুধু এটা দেখতে চাইছিল যে হাই ভোল্টেজে এই কণাগুলা কি আচরণ করে। কিন্তু মজার বিষয় হলো, উনি যখন এই বিষয়গুলা নিয়ে এক্সপেরিমেন্ট করতে নিল ওনার রুমে, তখন ওনার রুমটা ছিল অন্ধকার রুমের ভিতরে উনি এই মেশিনটা বানায় রাখলো, বানায় নিয়ে ওখানে এক্সপেরিমেন্ট শুরু করে দিল। এখন ওইটা এক্সপেরিমেন্টের করার সময় দেখে যে একটা জায়গাতে একটা নীল আলো দেখা যাচ্ছে। ও তখন চিন্তা করলো এটা কিসের আলো, এটা একটা কালো কাপড় দিয়ে ওর উপরে রেখে দিল যে না আলোটা দেখা না যায়। ঘরের ভিতরে কোনো লাইট নেই, তারপরে আলোটা কোন থেকে আসতেছে জানে না। কালো কাপড় রেখে দেওয়ার পরে দেখলো কি না তাও যায় না আলোটা। তখন একটু মন মেজাজ খারাপ করে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে ধরছে আলোটা, বুঝছো। আর সাথে সাথে আর পিছনে থাকা ফটোগ্রাফিক প্লেট, অর্থাৎ এক্সরে যে ফিল্ম আছে না, এটাকে বলে ফটোগ্রাফিক প্লেট, ওই প্লেটে দেখে হাড়ের ছবি উঠে গেছে। চিন্তা করছে এই কি হলো, মানে আমি চাইলাম কি আর হয়, মনে করো হলো কি, তখনই চিন্তা ভাবনা করলে তার মানে এখান থেকে নিশ্চিত কোনো একটা রশ্মি